আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে কম্পাইলার ডিজাইনের সিটি 4, যেটার মধ্যে টপিক আছে দুইটা, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে কোড জেনারেশন। সিটি সিলেবাস খুবই ছোটো, 5 নম্বর চ্যাপ্টার যে স্লাইড এটা হচ্ছে 16 পেজ, আর চ্যাপ্টার 8-এর যেই 8-এর স্লাইড ইন্টারমিডিয়েট কোড জেনারেশন এটা হচ্ছে 29 পেজ পর্যন্ত, 29 বা 28, 28 পেজ পর্যন্ত আর কি সিলেবাস। সো মোটামুটি ছোটো আছে, আমিও ট্রাই করবো কম সময়ের মধ্যে শেষ করার। আচ্ছা, তো এখানে শুরু করি। ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, এতদিন তো আমরা যে ফ্রন্ট এন্ড পড়ছি, যে সিনট্যাক্স, লেক্সিক্যাল, সিনট্যাক্স, সিম্যাটিক অ্যানালাইজার, তো এই সব কিছু অ্যানালাইজ করার পরে যখন দেখা যেতেছে যে ইউজারের কোড সব ঠিকঠাক মতো আছে, তখন হচ্ছে আমরা এটাকে পরের ফেজে নিয়ে যাবো। পরের ফেজে নিতে গেলে প্রথমে আসা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে নিয়ে যাওয়া, কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে একটা অ্যাসেম্বলিতে নিয়ে যাওয়া, অ্যাসেম্বলি থেকে ফাইনালটা হচ্ছে মেশিন কোড বা মেশিন কোডে নিয়ে যাওয়া। তো একদম ডিরেক্টলি সোর্স কোড থেকে অ্যাসেম্বলিতে নেওয়াটা অসুবিধা, কারণ এখানে ট্রান্সলেশন অনেক কাহিনী আছে। সো এটা অনেক ঝামেলার, যার কারণে আমরা একটা মিডিল একটা রিপ্রেজেন্টেশনে নিয়ে আসি, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। সো ফ্রন্ট এন্ডে যে অ্যানালিসিসগুলো হলো, ইউজার ঠিকঠাক মতো সব কোড ঠিকঠাক আছে কিনা, এগুলো ঠিকঠাক থাকার পরে মিডিল এন্ডে আসলো ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন আসলো। তারপরে ফাইনালি আমরা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন থেকে কোড জেনারেশন ইউজ করে ফাইনালি একটা অ্যাসেম্বলি কোড, আপাতত এই ফেজে অ্যাসেম্বলি কোড জেনারেট করব। তো প্রথম স্লাইড হচ্ছে যে আমরা এই যে ইউজারের যে সিনট্যাক্স, সিম্যাটিক অ্যানালাইজ পর্যন্ত করলাম, এই সিম্যাটিক অ্যানালাইজার থেকে যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি পাইছি, এখান থেকে কীভাবে একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন আনা যায়, এইটুকু আলোচনা হইতেছে প্রথম স্লাইডে। তো যা বলুন তো তাই এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু বই থেকে দেখাই, এখানে স্লাইডে অনেক ছোট করে দেওয়া, বোঝা যায় না আসলে কি বোঝাইতে যাচ্ছে। তো বইয়ে যায় ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। তো আচ্ছা, এখানে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের যে পার্ট, এখানে মোটামুটি কয়েকটা জিনিস আছে। প্রথম হচ্ছে আমরা আইআরকে কয়ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে গ্রাফিক্যালি আর একটা হচ্ছে লিনিয়ার। তো গ্রাফিক্যালির ওপর কয়েকটা টাইপ আছে, যে আমরা কীভাবে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, আর লিনিয়ার দুটো টাইপ আছে। সো এই টাইপগুলো আর কি একটু এক্সপ্লেন করবে, যে কোনটা অসুবিধা কী, এগুলোই, আর তেমন কিছু নেই। তো এখান থেকে আসি। তো ইন্ট্রোডাকশন গেল, এখানে নাই, ওভারভিউ তো দেখলাম। কি বলছে এখানে, একটু পরে নিলে হবে। যে বলছে যে এক ধরনের কোডের জন্য এক ধরনের কম্পাইলারের আর কি বলে আইআর রিপ্রেজেন্টেশন বেশি উপযোগী। যেমন আমি যদি সোর্স টু সোর্স, মানে একটা সোর্স কোড থেকে আরেকটা সোর্স কোডে যাবে, এরকম যদি কিছু কম্পাইলার বানাতে চাই, তাহলে আমার হচ্ছে গ্রাফিক্যাল যে আইআর রিপ্রেজেন্টেশন এটা আর কি বেটার কাজ করে। আর যদি আমি সোর্স কোড থেকে একদম অ্যাসেম্বলিতে যেতে চাই, তাহলে আমার লিনিয়ার যেটা এটা কাজ করে। আবার হাইব্রিড অ্যাপ্রোচ হচ্ছে দুইটা ইউজ করা। সো এটা একটু বলা হয়েছে। সো প্রথম হচ্ছে যে এখানে আসে হচ্ছে একটা যে আইআর যে রিপ্রেজেন্টেশন, এটা কয়েকটা অ্যাট্রিবিউট, কি বলে এটাকে, অর্গানাইজ বা ডিসকাশন, মানে কি পয়েন্ট নিয়ে আমরা আর কি এগুলো ডিসকাশন করবো। এখানে 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে সরি, এইটা যেটা বললাম কি টাইপস আছে, ওইটা যে গ্রাফিক্যাল, লিনিয়ার আর হচ্ছে হাইব্রিড। আর এক একটা যে আচ্ছা, যেটা বলছিলাম যে কী পয়েন্ট নিয়ে ডিসকাশন করবো, সেই পয়েন্টগুলো হলো, প্রথম হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, সেকেন্ড হচ্ছে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, থার্ড হচ্ছে নেমিং। তো স্ট্রাকচারাল অর্গানাইজেশন হচ্ছে কীভাবে সাজানো, গ্রাফিক্যাল হতে পারে, লিনিয়ার হতে পারে। সেকেন্ড হচ্ছে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। গ্রাফিক্যাল হইলেই এর মধ্যে অ্যাবস্ট্রাকশনের মাল্টিপল লেভেল থাকতে পারে। যেমন এখানে নিচে এক্সাম্পল যদি দেখাই, এটা স্লাইডও আছে। এটা হচ্ছে একটা এরের অ্যাক্সেস করছে, যেমন এরে 2 ডাইমেনশনাল এর অথরিটি এর আইজে। তো এইটা আমি রিপ্রেজেন্ট করছি। এখন গ্রাফিক্যালি যেটা রিপ্রেজেন্ট করছি, এখানে শুধুমাত্র সাবস্ক্রিপ্ট দিছি, বা এটা যাই হোক, এটা হচ্ছে এর ভেরিয়েবল নেম আইজে, এই 3টা দিয়ে আমার রিপ্রেজেন্ট করা হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে আইলক একটা আর কি ধরে নিয়েছি আর কি বলা যায় ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। তো এইটা যেটা করছে এখানে হচ্ছে প্রত্যেকটাকে, যে এটা আসলে 10x10 2 ডাইমেনশনাল এর। সো 2 ডাইমেনশনাল এর ভিতরে যে প্রথম হচ্ছে যে আয়ের সাথে 10 গুণ করছে, ওর হচ্ছে আবার যে যোগ করছে। এখন আই যেহেতু আবার মেমোরিতে থাকতে হবে, মেমোরি থেকে আবার রেজিস্টারে লোড করা লাগবে। ওই যে রেজিস্টারে লোড করা, অ্যাড করা, গুণ করা, এগুলো অনেক কিছু করার পরে ফাইনালি আর কি এখানে এরের ওই এলিমেন্ট অ্যাক্সেস করছে। সো এটা বুঝাইতেছে যে অ্যাবস্ট্রাকশন, যে এখানে খুবই ছোটো করে আমি বুঝাই দিছি, আর এখানে আমি অনেক ডিটেলসে লিখছি। সো এটার
দুই অ্যাপ্রোচেরই সুবিধা অসুবিধা আছে। সো এটাকে দুটো এক্সাম্পল দিয়ে বোঝাইছে যে কখন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা চাচ্ছি গিয়ে এখানে দুটো সিনারিও চিন্তা করি। প্রথম সিনারিও হচ্ছে যে আমরা চেক করব যে দুই আচ্ছা কোডে বলি, ধরলাম এরে আই জে ইজ ইকুয়াল টু 10, পর হচ্ছে এরে আই জে ইজ ইকুয়াল টু 20। তো দুইটা ইনস্ট্রাকশন আছে, একটার মধ্যে একটা হচ্ছে একটা সেম এরে এলিমেন্টে একটা লাইন 10 সেট করতেছে আর একটা লাইন 20 সেট করতেছে। তো এই ক্ষেত্রে আমার জানা লাগবে যে এই দুইটা ইনস্ট্রাকশনই সেম পজিশনকে পয়েন্ট করে কিনা। সো যদি সেম পজিশনে পয়েন্ট করতে চাই তাহলে কিন্তু আমার এটা দিলে ইজিলি জানা যাইতেছে, কারণ আমি অলরেডি বুঝতে পারছি এটা হচ্ছে এরের আইডেন্টিফায়ার, এটা হচ্ছে আইথ ইন্ডেক্স, এটা হচ্ছে জেথ ইন্ডেক্স। তো এই তিনটা যদি ম্যাচ করি তাহলে আমরা বুঝে যেতেছি যে এই দুইটা ইনস্ট্রাকশন সেম জায়গায় পয়েন্ট করতেছে। আমার কিন্তু তখন এতগুলো ইনস্ট্রাকশন ঘুরে আসার দরকার নেই। সো এটা হচ্ছে একটা সিনারি, যে সিনারিতে এই সাবস্টিটিউট ভালো কাজ করে। আরেকটা সিনারি হচ্ছে যেটা আমি অপটিমাইজ করতে চাইতেছি, যে একটা তখন এই সিনারিতে আমার দুইটা নাই, শুধুমাত্র একটা এরে অ্যাক্সেসই আছে। তো আমি এখানে চিন্তা করতে চাইতেছি এই অ্যাক্সেসটাকে কীভাবে আরও অপটিমাইজ করা যায়। আমার তো এইগুলোকে ক্যালকুলেট করা লাগবে। এখানে অ্যাবস্ট্রাকশন দেখাইছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো মানে এক্সট্রাকশনের রুটে গেলে তো আমার অ্যাকচুয়ালি তো এটা ক্যালকুলেট করাই লাগবে। সো আমি যখন অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে যাচ্ছি তখন এই জিনিসটা যদি অপটিমাইজ করতে যাই তখন আমার ডিটেলস ব্রেকডাউন লাগবে। সো সেই ক্ষেত্রে আমার এই রিপ্রেজেন্টেশনটা বেশি কাজ করবে। সো এটা হচ্ছে ট্রেড অফ, মানে কোন সময় কোনটা ইউজ হবে আর কি। এটা একটা এক্সাম্পল। আচ্ছা, তো এতক্ষণ যেটা বললাম যে মোটামুটি আচ্ছা পড়ে যায়। থার্ড হচ্ছে যে নেম স্পেস। এই যে লিনিয়ার যে রিপ্রেজেন্টেশনটা এখানে হচ্ছে অনেকগুলো টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করা হয়, T1 T2 T3। এখন T1 T এর জায়গায় আমি কিন্তু অ্যাকচুয়াল যে ভেরিয়েবল ধরলাম কোডে ছিল A ইজ ইকুয়াল টু B প্লাস সি। তো আমরা নর্মালি এটা করতে পারি যে T1 ইকুয়াল টু B প্লাস সি, T2 ইজ ইকুয়াল টু T1 প্লাস A। এটা একটা জিনিস করতে পারতাম। আবার একটা জিনিস করতে পারতাম যে T1 ইজ ইকুয়াল টু B প্লাস সি, পর A ইজ ইকুয়াল টু T1, পর হচ্ছে হ্যাঁ এটা করা যেত। মানে মেইনলি কথা হচ্ছে এখানে কোডের মধ্যে যে ভেরিয়েবল নেমগুলো আছে আমরা ওইগুলো ইউজ করতেছি কিনা, মেন কথা হচ্ছে এখানে। এটা নিয়ে আসলে অত ডিটেলস আলোচনা মনে হয় নাই, তো তত যাচ্ছি না। তো এখানে এই অ্যাবস্ট্রাকশনের বিষয়ে আরেকটা জিনিস আছে যে অ্যাবস্ট্রাকশন জেনারেল আইডিয়া এতক্ষণ আমরা যেটা দেখছি যে গ্রাফিক্যাল হইলে খুব একদম হায়ার অ্যাবস্ট্রাকশন লেভেলে থাকে, বেশি ব্রেকডাউনে থাকে না। তবে এটা আসলে নট নেসেসারিলি ট্রু কিছু। হ্যাঁ, তো এটা একটা চিন্তা করি, এটা কিন্তু গ্রাফিক্যাল, কিন্তু এখানে অনেক ডিটেলস ব্রেকডাউনে দেওয়া আছে। আচ্ছা, তো এখন আসি হচ্ছে কি পয়েন্ট, তিনটা পয়েন্ট নিয়ে দুইটা কম্পেয়ার করলাম যে আচ্ছা জেনারেল আয়ারগুলোকে তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করছে, ঠিক আছে। এখন ঢুকতেছি যে গ্রাফিক্যাল যে আয়ারগুলো আছে কী টাইপের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে, কোনটা সুবিধা অসুবিধা কি। তো এখানে মাল্টিপল ধরনের আছে, একটা হচ্ছে সিনট্যাক্স রিলেটেড ট্রি, আরেকটা আছে শুধু ট্রি মনে হয় নাই, যাই হোক। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি সামথিং কিছু একটা আছে। তো আমাদের এত কিছু জানা দরকার নেই, আমাদের হচ্ছে স্লাইডে মনে হয় একটাই আছে, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি না কয়েকটা আছে, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আর হচ্ছে ডিরেক্টরিক অ্যাসাইক্লিক গ্রাফ, এই দুইটাই আছে আর কি। তো অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি হচ্ছে কি বলবো, কই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি হচ্ছে যে সিনট্যাক্স ট্রি এখানে শুধুমাত্র হচ্ছে যে অপারেন্টগুলো থাকবে, অপারেশনের সাথে অপারেন্ট থাকবে। সো এগুলো ডিরেক্টলি থাকবে, এক্সট্রা কোনো ইনফরমেশন থাকবে না। যেমন আগের ট্রিটা যদি দেখাই যে পার্স ট্রি, যেটা পার্স ট্রির ক্ষেত্রে যে এই গ্রামারকে এখানে পার্স করা আছে, এখানে অনেক ইনফরমেশন ছিল যে এক্সপ্রেশন থেকে টার্ম হয়েছে, যেমন কনটেক্সচুয়াল গ্রামারের পার্সগুলো যেমন হয় অনেক কিছু থাকে যায়। তারপর এই টার্মের ফ্যাক্টরের সাথে যে কী টাইপের ফ্যাক্টরের ভ্যালু কী, এগুলো অনেক কিছু আছে। তো এত সব কিছু এক্সট্রা ইনফরমেশন রিমুভ করে দেওয়া, শুধুমাত্র আমার যে একদম নেসেসারি যে ইনফরমেশনগুলো দরকার ওইগুলো শুধু রাখতেছি, যেমন A/2 ডিরেক্টলি এটা রেখে দিতেছি। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। ওকে, আর কি বলছে এখানে, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ইজ আ নিয়ার সোর্স লেভেল রিপ্রেজেন্টেশন। নিয়ার সোর্স লেভেল বলছে যেমন A= বা যাই হোক
এ ইন্টু টু ছিল, ডিরেক্টলি আমরা কি ইন্টু এ টু দিয়ে দিয়েছি। তো একদম সোর্সের যা ছিল একদম কাছাকাছি আছে, এই জন্য বলতেছে একদম নিয়ার সোর্স লেভেল রিপ্রেজেন্টেশন। নেক্সট হচ্ছে আসলে খুব বেশি তো এখানে বলা নাই স্লাইডে। এখানে জেনারেল কিছু ইনফরমেশন দিছে, তারপরে বলছে ইভেন হোয়েন এসট ইজ নিয়ার সোর্স লেভেল রিপ্রেজেন্টেশন চয়েস এফেক্ট ইউজেবিলিটি। সো আমি কীভাবে সেটা ইমপ্লিমেন্ট করতেছি সেটা আমার ইউজেবিলিটিকে ইফেক্ট করবে। যখন এখানে একটা কমপ্লেক্স নাম্বারের উপরে এক্সাম্পল দিছে যে আমি কমপ্লেক্স নাম্বার শো করতে যাচ্ছি, তো আমি ডিসিশন নিলাম যে পেয়ার থাকবে, পেয়ারের ভিতরে C1 থাকবে হচ্ছে রিয়েল ভ্যালু, এখানে থাকবে ইমাজিনারি পার্ট। তো আমার এটা তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা ইজি, কিন্তু আমি যখন এটা কোড ইমপ্লিমেন্ট করতে যাবো তখন প্রত্যেকবার এটার জন্য হচ্ছে আমার বারবার ক্যালকুলেট করে ভ্যালু একদম ফাইনাল ভ্যালু আনতে হবে। যদি কিছু একটা চেঞ্জ করা হয় তাহলে পুরো ভ্যালুটাই আবার বারবার আরেকবার রিক্যালকুলেট করা লাগবে। সো এটাই বলছে আর কি এখানে, যে গ্রাফিক্যালি এটা ইজি মনে হলেও অনেক সময় ইমপ্লিমেন্টেশনে যে এটা ঝামেলা করতে পারে। তো অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, তারপর হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক, ওকে। সো এটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক, যেটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রির উপরে, আর একটা হচ্ছে অপটিমাইজেশন। যেমন এখানে একটু চিন্তা করি যে এখানে কি হইতো, এখানে তো নাই, অন্য এক্সাম্পল দিলে দেখা সুবিধা হতো। আচ্ছা, তো এটা নিয়ে চিন্তা করি z = x - 2 × y আর w = x/2। তো এইটা যদি শুধু অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বের করতাম তাহলে কেমন হইতো, যে 2 × y হইতো, আর হচ্ছে এটা আসবে মাইনাস, এখানে x, ফাইনালি কিছু একটা z হবে, আর একটা হবে কি w x ডিভাইডেড x থেকে আসবে হচ্ছে 2 = যাই হোক z ধরলাম। সো দুইটা ট্রি হইতেছিল, দুইটা ট্রির মধ্যে x এর ভ্যালুটা আমার দুইবারে আলাদা আলাদা করে লেখা লাগতেছে। তো ডিরেক্টেড অ্যাসাইক্লিক ক্লিক করে এটা হচ্ছে রিডান্ডেন্সিগুলো কমায় দেয়, রিডান্ডেন্সিগুলো বাদ দিয়ে দেয়। সো x এর ক্ষেত্রে এখন দুইটা গ্রাফই আসছে, কিন্তু এই যে ডিভিশনের পরে যে x চলে আসছে, আবার ডিভিশনের পরে যে 2 চলে আসছে। সো ডিভিশনের কি নিচে দুটো নোট ছিল, একটা হচ্ছে x একটা ট্রু। সো এখানে যেহেতু অলরেডি লোড করা আছে, আমার যদি আমি যেটা লিখলাম এটাতে যদি আমি ইমপ্লিমেন্ট করা শুরু করি, তাহলে হচ্ছে আমার প্রথমে z ক্যালকুলেট করার জন্য 2 একবার লোড করা লাগবে, x একবার লোড করা লাগবে। আবার যখন z ক্যালকুলেট করতে যাব তখন x একবার লোড করা লাগবে, 2 একবার লোড করা লাগবে। কিন্তু যখন ডিরেক্টেড অ্যাসাইক্লিক ইউজ করতেছি, যখন এই দুটো যখন একবার লোড করা হয়ে গেছে, আমার কিন্তু আবার সেকেন্ডবার এখানে লোড করা লাগতেছে না, আমি ডিরেক্টলি ইউজ করতে পারতেছি। সো এটা হচ্ছে যে মেক শেয়ারিং এক্সপ্লিসিট। আমি আবার অলরেডি যে লোড করার জিনিসগুলো আছে ওইগুলো আমি শেয়ার করতে পারতেছি, আমার নতুন করে লোড করা লাগতেছে না। এই তো এনকোর্স রিডান্ডেন্সি কমায় দেয়। আর এখানে হচ্ছে গ্রাফ এই পর্যন্তই। আচ্ছা, পরে বলি। নেক্সট আসা হচ্ছে স্ট্যাক মেশিন কোড। এটা আরেক ধরনের আর কি ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। এখানে হচ্ছে সব কিছু স্ট্যাকের মাধ্যমে হবে। আমার কোনো অপারেশন হলে সেগুলোকে স্ট্যাকে পুশ করে দিব, যে প্রথম হচ্ছে এক্স পুশ করছি, তারপর হচ্ছে মানে এটা হচ্ছে পোস্ট ফিক্স খুব সম্ভবত, হ্যাঁ পোস্ট ফিক্সে পর হচ্ছে 2 পুশ করছি, পর হচ্ছে y পুশ করছি, পর মাল্টিপ্লাই যখন পুশ করলাম তখন এই দুইটা ক্যালকুলেট হয়ে স্ট্যাকে থাকবে হচ্ছে x, তারপর হচ্ছে 2 × y। তারপর যখন সাবস্ট্রাক্ট করব তখন ফাইনালি তখন স্ট্যাকে কিন্তু এটা আছে, পরে যখন সাবস্ট্রাক্ট এখানে আসবে তখন হচ্ছে x - 2 × y চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্যাক বেসড মেশিনের আইডিয়া, যে আমার সব কিছু স্ট্যাকের মাধ্যমে হবে, আমার যে কোনো অপারেশনই হোক সব কিছু স্ট্যাকের মাধ্যমে পপ পুশ হয়ে যাবে। সো এটার অ্যাডভান্টেজ হচ্ছে একদম খুবই কম্প্যাক্ট ফর্ম, আমার এক্সট্রা কোনো কিছু লাগতেছে না, আমি শুধু ডিরেক্টলি স্ট্যাকের ভিতরে নাম্বার পুশ করে দিতে পারতেছি আর অপারেশন চালাই ফেলতে পারতেছি। তারপর বলছে এখানে হচ্ছে কি ইন্ট্রোডিউসড নেমস আর ইমপ্লিসিট নট এক্সপ্লিসিট, মানে এই যে ইন্টারমিডিয়েট যে ভ্যালুটা হইলো, যেমন 2 × y, এটা তো কিছু একটা নাম আছে, ওই নামটাকে ইমপ্লিসিট, মানে আমি ডিরেক্টলি এক্সপ্লিসিটলি এক্সপ্রেস করি নাই, কিন্তু স্ট্যাক যদি চিন্তা করি স্ট্যাকের টপে ছিল তাহলে স্ট্যাক 0 বলা যায়, তাহলে স্ট্যাক 0 তারিখে এটা ছিল। সো নেমটা হচ্ছে ইমপ্লিসিট, কোনো এক্সপ্লিসিট নাম নেই। আর বলছে কি সিম্পল টু জেনারেট অ্যান্ড এক্সিকিউট কোড, স্ট্যাক বেসড, শুধু
এক্সিকিউট করবো, পপ করবো, পুশ করবো, হয়ে গেল। সো এই স্ট্যাক বেসড মেশিন ইউজ করে জাভা কাজ করে আর কি, খুব সম্ভবত ইয়েস জাভা ভার্চুয়াল মেশিন আসবে না, দরকার নেই। তারপর আসা হচ্ছে গ্রাফিক্যাল যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন টাইপ ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাক বেসডও কমপ্লিট। ফাইনালি আসা হচ্ছে লিনিয়ার ছিল মেবি, হ্যাঁ লিনিয়ার ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন টাইপ। এখানে হচ্ছে ডিরেক্টলি সোর্স কোডে যা থাকবে ডিরেক্টলি আমি ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তাই বসাই দেবো। যেমন এখানে হয়েছিল a = b + c, ঠিক আছে। তো প্রথমে আসবে টেম্পোরারি ভেরিয়েবল 1 দিলাম হচ্ছে b + c, তারপর হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল 2 দিব হচ্ছে a প্লাস, আচ্ছা z = a + b + c, তারপরে দিলাম a হচ্ছে t1, ঠিক আছে। পরে হচ্ছে t2 আচ্ছা z t2, এই হয়ে গেল। মানে এখানে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে একদম লাইন বাই লাইন এখানে কপি করে দেবো। যদি এখানে মাল্টিপল ইনস্ট্রাকশন একসাথে থাকে তাহলে এগুলো ভাঙে মাল্টিপল লাইনে লিখতে হবে। সো এখন এই লিনিয়ার যেই আইআরগুলো এগুলো হচ্ছে দুইটা ওয়েতে লেখা যায়, একটা হচ্ছে নিচেই আসে, একটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড, আরেকটা হচ্ছে 2 অ্যাড্রেস কোড। এখন 3 অ্যাড্রেস কোডের সুবিধা হচ্ছে এখানে 3 স্টেটমেন্টস ফ্রম x = y অপারেশন z। এখানে হচ্ছে x স্টোর হবে আর হচ্ছে দুইটা অপারেন্ট থাকবে, একটা অপারেশন থাকবে, ঠিক আছে। তো 3 অ্যাড্রেস কোডের এক্সট্রা কি, এটা হচ্ছে কই স্টোর হবে সেটা এক্সপ্লিসিটলি বলা থাকে যে স্টোর লোকেশন সেট, ঠিক আছে, যে আমি এটা কই স্টোর করবো, ঠিক আছে। এক্সপ্লিসিটলি বলা থাকে যে এটা হচ্ছে এক্সের ভিতরে স্টোর করবো, সে এক্সপ্লিসিটলি হবে এটা। হ্যাঁ ওকে, হবে, সমস্যা নেই। তো এখানে কি হলো, এই যে রিজেম্বল মেনি মেশিন কোডস ইন্ট্রোডিউসড এ নিউ সেট অফ নেমস, হ্যাঁ কম্পেয়ার ফ্রম নিউ সেট অফ নেম, যেহেতু এটা হচ্ছে এক্সপ্লিসিটি হবে। তো এটা আসলে কই ইউজ করে, এটা আসলে রিস্কে ইউজ করা হয়। রিস্ক হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার আর্ম যে প্রসেসর এগুলোতে আর কি 3 অ্যাড্রেস কোড ইউজ করা হয়। তারপর আসা হচ্ছে 2 অ্যাড্রেস কোড। অ্যান্ড 2 অ্যাড্রেস কোডের ক্ষেত্রে যে এক্সট্রা যে আমি কই ডিস্টিনেশন মানে কই সেভ করতেছি ওটা থাকবে না, শুধুমাত্র হচ্ছে অপারেন্টস এবং অপারেশন থাকবে। আর যে অপারেন্ট দুইটা ইউজ করা হইতেছে এই দুইটা অপারেন্টসের একটাই আর কি ডিস্টিনেশন হিসেবে কাজ করবে। আমরা যেমন যে 8086 অ্যাসেম্বলি পড়ছি, 8086 ASM, আচ্ছা লেখছি তো উপরে, ওইখানে কেমন ছিল যে মুভ অ্যাড রেজিস্টারের নাম ভুলে গেছি, ধরলাম R1 R2, তাহলে কি হতো R1 R2 যোগ করে R1 স্টোর হতো। সো এটা হচ্ছে 2 অ্যাড্রেস কোড, মানে আমি কই স্টোর করতেছি এটা আলাদা করে লিখতেছি না, আমার যে দুইটা অপারেন্ট ছিল তাদের মধ্যে একটাতে স্টোর হয়ে গেল। আচ্ছা, তো একটু ব্যাক যাই 3 অ্যাড্রেস কোডে। এখন 3 অ্যাড্রেস কোডে টোটাল আমার 4টা ইনফরমেশন, একটা হচ্ছে কই স্টোর করতেছি, আর একটা হচ্ছে কোন অপারেশন পারফর্ম করতেছি, আরেকটা হচ্ছে কোন দুইটা ভেরিয়েবল কি কোন দুইটা অপারেন্ডের উপরে পারফর্ম করতেছি, 1 2 3 4। সো এখানে 4টা ইনফরমেশন লাগতেছে, এই 4টা ইনফরমেশন আমার কোথাও স্টোর করা লাগবে। সো এই স্টোর করার যে কয়েকটা ওয়ে আছে ওই ওয়েগুলো এখানে দেখাইছে। প্রথম ওয়ে হচ্ছে একটা কি বলে কোয়াড্রুপলস ইউজ করা। সো এই যে প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন নাম থাকবে, ইনস্ট্রাকশনের পর হচ্ছে এটা বলা যাচ্ছে অপারেশন, অপারেশন কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, আর এটা হচ্ছে স্টোর লোকেশন, এটা হচ্ছে ডেস্টিনেশন, আর এটা হচ্ছে OP1 OP2, ঠিক আছে। তো একটু কোডের মধ্যে কাজ কি হচ্ছে, লোড ইনস্ট্রাকশন হচ্ছে এটা হচ্ছে R1 Y। সো R1 হচ্ছে ডেস্টিনেশন Y, মানে Y ভ্যালুটা R1 এ লোড হচ্ছে। লোড ইমিডিয়েট হচ্ছে ডিরেক্টলি নাম্বার লোড করবে। সো 2 নাম্বার রেজিস্টারে 2 ভ্যালু লোড করলো। তারপর আসা হচ্ছে মাল্টিপ্লাই R3 R2 R, মানে R2 আর R1 গুণ করে 3 নাম্বার রেজিস্টারে স্টোর করবে। সিমিলারলি R2 R5,
ইয়া লোড আর সাব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটার ক্যারেক্টারিস্টিক্স কি, যে টেবিল অফ কে ইন্টু স্মল কে ইন্টু 4 স্মল ইন্টিজার্স। কে মানে হচ্ছে কতগুলো ইনস্ট্রাকশন থাকবে টোটাল, আর 4 হচ্ছে প্রত্যেকের জন্য যে চারটা কলম লাগতেছে এটা। তারপর এটা হচ্ছে সিম্পল রেকর্ড স্ট্রাকচার, ইজি টু রিঅর্ডার, এক্সপ্লিসিট নেম। এক্সপ্লিসিট নেম কেন, কারণ হচ্ছে ডিরেক্টলি আমি রেজিস্টার কোন রেজিস্টারে স্টোর করে দিতেছি সব বলে দিতেছি, ঠিক আছে। এখন এটাকে একটু অপটিমাইজ করা যায়, সেটা হচ্ছে ট্রিপলেটসের মাধ্যমে। এখন হচ্ছে ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্সটা হচ্ছে ইমপ্লিসিট নেম হিসেবে ইউজ করবে। মানে এখানে 1 না, ধরলাম এটা একটা হচ্ছে, এটা পুরোটা এরে ছিল, 2D এরে চিন্তা করি। 2D এর যে প্রথম এলিমেন্ট যেটা, এটা হচ্ছে রেজিস্টার 1, সেকেন্ড এলিমেন্ট যেটা, এটা হচ্ছে রেজিস্টার 2, থার্ড এলিমেন্ট রেজিস্টার 3। সো তাইলে এখন কী হবে, যে লোড ওয়াই যেটা, এটা হচ্ছে যেহেতু প্রথম ইন্ডেক্সে আছে, তার মানে এই যে ইনস্ট্রাকশন যে রেজাল্ট, এটা হচ্ছে R1 রেজিস্টারে স্টোর হবে, সেকেন্ডের রেজাল্ট R2 তে স্টোর হবে, থার্ডের রেজাল্ট R3 তে স্টোর হবে। এখন এগুলো পরে ইউজ করবে কীভাবে, ফাইনালি যখন এই যে 5 নম্বরটার এক্সাম্পল দেখা যায়, সাব 4-3, মানে 4 নম্বর রেজিস্টারে যে রেজাল্টটা ছিল, হ্যাঁ ওইটা থেকে 3 নম্বর রেজিস্টারে যে রেজাল্ট ছিল ওটা বিয়োগ করবো, বিয়োগ করে 5 নম্বর রেজিস্টারে স্টোর করবো, ঠিক আছে। এটার সুবিধা হয়েছে কী হচ্ছে, যে একটা পুরো কলম নাই হয়ে গেছে, সো 25% লেস স্পেস নিডেড। আর হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে মাছ হার্ডার টু রিঅর্ডার, মানে এই জিনিসটা এক্সপ্লেন করা যায়। যেমন এইখানে আমি ধরলাম, আমি তো শুধু এই দুটো লোডই করতেছি, আমি তো চাইলে প্রথমে এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। ধরলাম লোড R1 2 ছিল, এখানে কিছু ইনস্ট্রাকশন পাস কমপ্লিট করছি, তারপর হচ্ছে লোড R1 আবার হচ্ছে 3 নিলাম, ঠিক আছে। তো এখন যদি আমি কোনো কারণে এই দুটা রিঅর্ডার করার প্রয়োজন করে, আমরা কিন্তু রিঅর্ডার করে ফেলতে পারবো। এখানে হচ্ছে পরে কী করবো, শুধু লোড R1 3 দিয়ে দেবো, আগের ভিতরে ইনস্ট্রাকশন সেম থাকবে। এখানে হচ্ছে লোড R1, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, much harder to load. যাই হোক, তো মনে করি রিঅর্ডার করতে গেলে এটা দুটো সোয়াপ করে দিলাম, হয়ে গেল। কিন্তু এটার ক্ষেত্রে কী করা লাগবে, একটার পজিশন ব্যাকআপ নেওয়া লাগবে, ব্যাকআপ নিয়ে আরেক জায়গায় নিতে হবে। এই যে যেমনে দুইটা ভেরিয়েবল সোয়াপ করা যে কোড, যে ইজ ইকুয়াল টু সি নিতে হবে, সি ইজ ইকুয়াল টু বি নিতে হবে, তারপর হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ নিতে হবে, এ ইজ ইকুয়াল টু বি নিতে হবে, বি ইকুয়াল টু সি নিতে হবে। মানে হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল আনা লাগতেছে, সো মাঝখানে আরেকটা জায়গায় স্টোর করে পরে হচ্ছে সোয়াপ করা লাগবে। সো এটা বলো কি মাছ হার্ডার টু রিঅর্ডার। তো এখানে সব মোটামুটি কভার করা হয়েছে। আবার একটা জিনিস বাদ করে গেছে, টু অ্যাড্রেস কোড হইল। নেক্সট আসা হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ, মানে একটা প্রোগ্রাম এক্সিকিউট করার যে কন্ট্রোল ফ্লো, কোনটার উপরে কী এক্সিকিউট হবে সেটা একটা গ্রাফ বলছে এখানে। তো এটা হচ্ছে দুইটা ইউজ করে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল যে আইআর ছিল ওটাও ইউজ করে, মানে এটা হচ্ছে একটা হাইব্রিড, আর হচ্ছে লিনিয়ার যেটা ওটা ইউজ করে। তখন একটা কনসেপ্ট এসে পড়ে, সেটা হচ্ছে বেসিক ব্লকস। বেসিক ব্লকসটা কি, বেসিক ব্লকস হচ্ছে একটা গ্রুপ অফ ইনস্ট্রাকশন যেখানে হচ্ছে কোনো ব্রাঞ্চিং স্টেটমেন্ট নাই। এখন ব্রাঞ্চিং স্টেটমেন্ট কী হতে পারে, ব্রাঞ্চিং হতে পারে ইফ এলস, তারপর হতে পারে লুপ, তারপর হতে পারে ফাংশন কল, কোনো ফাংশন কল করলো ফাংশন কল। তো আমার কিছু কোড আছে এখানে, যে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু সামথিং, ইন্টিজার বি ইজ ইকুয়াল টু সামথিং কিছু হইল, বা এ ইজ ইকুয়াল টু সি প্লাস ডি সামথিং। তো তারপর আসলো হচ্ছে ইফ সামথিং, ঠিক আছে। তো ইফটা কিন্তু হচ্ছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট। সো ইফের আগ পর্যন্ত এই পুরোটাই হচ্ছে একটা কি ব্লক বলো এটাকে, বেসিক ব্লক। আচ্ছা কি এটা সহ না এটা ছাড়া, আচ্ছা এটা ছাড়া। সো এই পার্টটুক যেটা, এটা হচ্ছে একটা বেসিক ব্লক। এখন ইফের ভিতরে এখানে আরও কিছু কোড এক্সিকিউট হবে, তো এটাকে বলা হবে আরেকটা বেসিক ব্লক। সো ইফ শেষ, ব্রাঞ্চিং কমপ্লিট, এরপর এখানে আরেক কিছু কোড এক্সিকিউট হবে, সো সেটা হচ্ছে আরেকটা বেসিক ব্লক। সো মেন কথা হচ্ছে যে, আর যদি ইফের ভিতরে নেস্টেড ইফ হয় তাহলে এখানে মাল্টিপল ব্রাঞ্চিং ব্লক চলে আসবে।
সো ধরলাম এখানে ইফ ছিল, এখানে আরেকটা ইফ আছে, এখানে কিছু কোড ছিল। ওকে, তাহলে হচ্ছে এই পার্টটুকু একটা বেসিক ব্লক হবে, ইফের ভিতরে পার্ট এটা একটা বেসিক ব্লক হবে। তারপরে ইফ শেষ হয়ে গেছে, এটা একটা বেসিক ব্লক। এখন তারপরে আউটার ইফ শেষ হয়ে গেছে, নিচে এটা আরেকটা বেসিক ব্লক, উপর আরেকটা বেসিক ব্লক। আর এখানে ইফের যে পার্টটা, এটা নিজে একটা বেসিক ব্লক হয়ে যাবে, বা বেসিক ব্লক বা কন্ট্রোল ব্লক বলা যায়, যাই হোক। তারপরে হচ্ছে আমরা যেমন অ্যালগোরিদম না ফ্লো চার্ট লিখতাম না, সিমিলারলি ফ্লো চার্ট অনুযায়ী এটা এখানে কি এক্সিকিউট হবে। যেমন এফ এক্স গ্রেটার দেন ওয়াই হলে কী কী এক্সিকিউট হবে, এটা ফ্লো চার্ট আঁকা মনে নেই এখন। আর যদি এটা ফলস হয় তাহলে কী কী এক্সিকিউট হবে, দুইটা মিলা যাওয়ার পরে, দুইটার এক্সিকিউট হওয়ার পর আবার সি এক্সিকিউট হওয়া শুরু করবে। তো আর কি ওইরকমই একটা বেসিক কন্ট্রোল ব্লক তৈরি হবে, কন্ট্রোল ফ্লো গ্রাফ হবে। ঠিক আছে, তেমন কিছু নাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলছে যে অপটিমাইজেশনের ব্যাপারে, যে ইউজিং মাল্টিপল রিপ্রেজেন্টেশনস। তো আমরা যে শুধুমাত্র একটাই আয়ার থাকবে এরকম না, একটা আয়ারের এখানে মাল্টিপল আয়ার থাকতে পারে। যে প্রথমবারে যে আয়ার আসলো এটাকে অপটিমাইজ করা হয়েছে, সেকেন্ড আয়ার বানানো হয়েছে, আর অপটিমাইজ করে থার্ড আয়ার বানানো হয়েছে, তারপর হচ্ছে ফাইনালি টার্গেট কোড বানানো হয়েছে। তো এখানে বিভিন্ন টাইপের অপটিমাইজেশন থাকতে পারে। একটা হচ্ছে জেনারেলি এই পার্টটুকুতে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে সেটা হচ্ছে আমরা ফাইনালি কোড কোন মেশিনে রান করবে। যেমন 86 যদি রান করে তাহলে হচ্ছে এক ধরনের অ্যাসেম্বলি কোড লাগবে, আর্মে এক্সিকিউট করতে গেলে আরেক ধরনের অ্যাসেম্বলি কোড লাগবে। সো এখানে এমন অপটিমাইজেশনগুলো রান করবো যেগুলো আসলে ওই মেশিনের উপরে ডিপেন্ডেন্ট না, মানে দুই মেশিনে যাতে চলে এই ধরনের অপটিমাইজেশনগুলো এখানে চালাবো। তারপর হচ্ছে ফাইনালি যখন অ্যাসেম্বলি কোড জেনারেট করা হবে তার আগে হয়তো আরেকটা এই যে মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন চালাইলাম, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে জেনারেল আইডিয়া, যে জেনারেলি রিপিটেডলি লোয়ার দ্য লেভেল অফ ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, ইচ ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন ইজ সুইটেড টুয়ার্ডস সার্টেন অপটিমাইজেশন, যে প্রত্যেকটা ইন্টারমিডিয়েট আয়ার কিছু না কিছু অপটিমাইজ করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছে উইল ওপেন64 কম্পাইলার, যেটা হচ্ছে 5টা ডিফারেন্ট আয়ার থাকে। তারপর আসে হচ্ছে মেমোরি মডেলস, এটা তো মেনলি পরের স্লাইডের পড়া। আচ্ছা, এটা পরের স্লাইডে দেখো, এখানে তো লিখছেন। সো এই ছিল মোটামুটি ফার্স্ট স্লাইড। এখানে আসলে মেনলি দিবে হচ্ছে কী কী টাইপের আয়ার হইতে পারে ওইগুলা, যেমন গ্রাফ, লিনিয়ার, হাইব্রিড। তারপর হইতে পারে গ্রাফ লিনিয়ার কখন কি ইউজ করা হয়, এটা কোয়েশ্চেন দিতে পারে। আর মেনলি দিব হচ্ছে এই যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বানাইতে দেওয়া, আর হচ্ছে এখান থেকে আর যদি ছোট কোয়েশ্চেন করে তাহলে তো বলতে পারে যে 3 অ্যাড্রেস 2 অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্স কি, অথবা 3 অ্যাড্রেসের ভিতরেই এই নাইভ রিপ্রেজেন্টেশন আর হচ্ছে অপটিমাইজ রিপ্রেজেন্টেশন সুবিধা কী বা কেন ইউজ করা হয় এরকম কিছু দিতে পারে। ও আচ্ছা, আর কন্ট্রোল ফ্লো গ্রাফ দিতে পারে। আচ্ছা, কন্ট্রোল ফ্লো গ্রাফ দিলে হয়তো এগুলো দিবে না, ডিরেক্টেড এএসটি দিবে না, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি মনে হয় না দিবে। দিলে এই যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ অথবা হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফ, এই দুটো দিতে পারে। আচ্ছা, এখন আমি তো বক করে গেলাম, এখন এগুলো প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করার জন্য ইনার যে প্লেলিস্ট দ্য গেট হাব, এটার হচ্ছে 39-40 নম্বর ভিডিও হচ্ছে ওনার জেনারেল আর কি, আমি যে স্লাইড নিয়ে কথা বললাম এইগুলা কথাবার্তা, এই দুটা ভিডিও। তারপর হচ্ছে ব্যাক প্যাচিং যেগুলো, এগুলো হচ্ছে লিনিয়ার যে আয়ার ছিল, লিনিয়ার আয়ারের মানে একটা কোড ব্লক থেকে লিনিয়ার আয়ার কনভার্ট করা। তারপর হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, যেটা হচ্ছে ডিরেক্ট কোড ব্লক থেকে গ্রাফ তৈরি করা। সো এগুলো দেখলে মোটামুটি প্র্যাকটিস করলে হবে আশা করি। তারপর আসে হচ্ছে চ্যাপ্টার 8 কোড জেনারেশন। তো এখানে কি করব, আগের স্লাইডে যে আয়ার তৈরি করছি ওই আয়ার থেকে অ্যাসেম্বলি কোড বানাবো। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারে কিছু
কিছু জিনিস ধরে নিছে বা অ্যাজাম করছে, অ্যাজাম্পশন আছে কিছু। তো প্রথম হচ্ছে আমার আগের যে যতগুলো পাস হয়েছে সব, মানে যতগুলো অ্যানালাইসিস হয়েছে সবগুলো থেকে রেজাল্ট আসছে যে আমার কোড একদম কারেক্ট। মানে আমি এখানে কোনো কোডের কারেক্টনেস চেক করবো না, আমি হচ্ছে ডিরেক্টলি আইআর থেকে অ্যাসেম্বলিতে কনভার্ট করে দিব। সো এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে তো টার্গেট কোড যেটা, এটা তো অনেক হইতে পারে, অ্যাসেম্বলি হইতে পারে, অ্যাসেম্বলির ক্ষেত্রে x86 হইতে পারে বা আর্ম হইতে পারে বা অন্যান্য কিছু থাকতে পারে। তো এগুলোর ভিতরে তো অনেক ইনস্ট্রাকশন আছে, আমরা এত কিছু তো যাবো না, আমরা হচ্ছে নিজেদের কিছু একটা ছোটোখাটো একটা টার্গেট কোড ডিজাইন করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টম টার্গেট মেশিন, যেখানে হচ্ছে অল্প কিছু সংখ্যক অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন থাকবে, যেটা হচ্ছে দুইটা থেকেই কিছু কিছু ইনস্ট্রাকশন নেওয়া, দুইটা থেকে কিছু ফিচার নেওয়া, যাতে বোঝা যায় যে আমি যখন এই কাস্টম বা টয় মেশিন থেকে অ্যাকচুয়াল মেশিনের জন্য কোড রাখতে যাবো তখন কীভাবে কী করা যায়, করা লাগবে। সো আইডিয়া দেওয়ার জন্য একটা স্মল মেশিনের জন্য প্রোগ্রাম লিখবো, ঠিক আছে। তো এই যতটুকু সিলেবাস আছে, প্রথমে হচ্ছে এই কোড জেনারেশন সম্পর্কে কিছু জিনিসপাতি বলছে, তারপর হচ্ছে ফাইনালি মেজর মেজর না 10 পেজ হবে মেবি, যে কীভাবে আইআর থেকে অ্যাসেম্বলিতে যাওয়া যায়, যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ডিপেন্ড করছি, ওই অ্যাসেম্বলিতে যাওয়া যায় ওই নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এগুলো পড়ে নিলেই হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট ইস্যুস অফ কোড জেনারেশন, তো ইস্যুস লাগছে, যাই হোক, কোড জেনারেশনে কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যে কারেক্ট টার্গেট প্রোগ্রাম বানাইতে হবে, আর হচ্ছে হাই কোয়ালিটি বা বলছে যে এফিশিয়েন্ট ইউজ অফ অ্যাভেলেবল রিসোর্সেস অফ টার্গেট প্রোগ্রাম, শুড রান এফিশিয়েন্টলি, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে, এখান থেকে কিছু আসবে না। নেক্সট, ওকে, আমরা যেগুলো বললাম যে অ্যাসাম্পশন, তারপর হচ্ছে আইআর তো বিভিন্ন ধরনের হতে পারে, যে আমরা একটা করছি যে আমরা হচ্ছে 3 অ্যাড্রেস রিপ্রেজেন্টেশন যেটা ওইটার হচ্ছে অ্যাসেম্বলিতে নিব, কোড জেনারেট করব। আর হচ্ছে টার্গেট মেশিন প্রোগ্রাম তো 3 ধরনের হইতে পারে, যে রিস্ক যেটা হচ্ছে আর্ম, বা সিস্ক যেটা হচ্ছে x86, আর হচ্ছে স্ট্যাক বেসড যেমন জাভা ভার্চুয়াল মেশিন। তো আমরা এগুলো কোনো কিছুতেই যাব না। আচ্ছা, আমরা হচ্ছে কই, আচ্ছা, দ্য কোড জেনারেটর মাস্ট, পরে আসি, এখানে কি বলছে, টার্গেট মেশিন প্রোগ্রাম যেটা হবে সেটা কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাবসোলিউট মেশিন কোড, মানে একদম হচ্ছে ফিক্স মেমোরিতে থাকবে, ওইখানে লোড করলেই শুধুমাত্র রান হইতে পারবে। তারপর হতে পারে রিলোকেটেবল মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মানে আমি আসলে এখানে ওএসে কিছু কনসেপ্ট চলে আসে, যে ওএসের ক্ষেত্রে প্রোগ্রাম লোড করে কিছু জিনিসপাতি ছিল, মানে অপারেটিং সিস্টেম করছে, তো আপাতত না যাই। তো ধরলাম প্রোগ্রাম রান করতে গেলে তো মেমোরিতে লোড করা লাগে, সো ধরলাম এই মেমোরি ব্লকের অ্যাড্রেস হচ্ছে 0x7c। সো অ্যাবসোলিউট মেশিন কোড কী করে, আমার যদি এই প্রোগ্রাম এই লোকেশনে লোড না করা হয় ও রান করতে পারবে না, এটা হচ্ছে অ্যাবসোলিউট মেশিন কোড। রিলোকেটেবল মেশিন কোড বলছে ওকে, আমরা যেখানে লোড করার সমস্যা নেই, আমরা শুধু বলে দিলে হবে আমি আমাকে এই অ্যাড্রেসে লোড করা হয়েছে, আমি বাকিটা আমার মতো সেট আপ করে নিব, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইনাল হচ্ছে অ্যাসেম্বলি কোড, আমরা শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি কোড জেনারেট করবো, আর কিছু করবো না। তারপরে কি বলছে, ইনস্ট্রাকশন সিলেকশন, the code generator must map the IR program into a code sequence that can be executed by the machine, okay। এখন বলছে যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের সাথে অ্যাসেম্বলিতে ম্যাপ করবো, যে ম্যাপিংয়ের ক্ষেত্রে যে কী পরিমাণ কমপ্লেক্সিটি হবে সেটা কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে দ্য লেভেল অফ দ্য আয়ার। সো আমরা শুরুতেই আগের স্লাইডে প্রথমে দেখছিলাম যে অ্যাবস্ট্রাকশন, সো লেভেল বলতে অ্যাবস্ট্রাকশনই, লেভেল অফ অ্যাবস্ট্রাকশনই বলা হয়েছে, যে যদি এরকম থাকে যে অ্যারে আই জে, ঠিক আছে, তো এই জিনিসটাকে আমাকে এই যে আই ক্যালকুলেট করা লাগবে, জে ক্যালকুলেট করা লাগবে, তারপর হচ্ছে অ্যাকচুয়াল যে অ্যারের আইটেমটা ওইটা আমার ফেচ করা লাগবে, ঠিক আছে। সো কোন যদি শুধু এই নোটেশনে থাকে তাহলে আমার ম্যানুয়ালি এগুলো
সেট করে নেওয়া লাগবে। আর যদি আয়ের ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের ভিতরে এগুলো যোগ বিয়োগ গুণভাগ করা থাকে, তাহলে শুধু আমার ওইগুলো 1-to-1 ম্যাপ করলে চলতেছে, আমার নিজে থেকে এক্সট্রা করে এই কোডগুলো বসানো লাগতেছে না। সো এটা এখানে বলা যাচ্ছে যে লেভেল অফ আয়ার যদি একদম লোয়ার লেভেলের হয়, তাহলে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে 1-to-1 ম্যাপ করলে হয়ে যেতেছে। আর যদি হায়ার লেভেলের হয়, তাহলে আবার হায়ার লেভেলগুলোকে আমাকে লোয়ার লেভেলে কনভার্ট করে পরে আগাইতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্য নেচার অফ দ্য আই আছে, এটা আসলে এখানে বইটা ফাইল করে দেওয়া ছিল। আচ্ছা আমি একটু বের করি। আচ্ছা বই ছিল, বইয়ে নেচার অফ এখানে এক্সপ্লেন করছে যে যেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে ওইটা আসলে পুরোটা কমপ্লিট কিনা, মানে সব কিছু এখানে ফিচার করে কিনা। যেমন আমাদের একটা এক্সাম্পল আছে যে যদি একটা টার্গেট মেশিন কোড, if the target machine does not support each data type in uniform manner, মানে ইন্টিজার ফ্লোট সবগুলোকে যদি সমানভাবে সে সাপোর্ট না করে, তাহলে আমার এখানে এটা আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, সো কমপ্লেক্সিটি বাড়বে। তাহলে এখানে কি বলছে যে ইচ এক্সেপশন টু দ্য জেনারেল রুল রিকোয়ার্স স্পেশাল হ্যান্ডলিং, মানে ও হচ্ছে শুধুমাত্র ইন্টিজার টাইপকে হ্যান্ডেল করতে পারে, ফ্লোটকে টাইপ করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না। সো ফ্লোটের জন্য আমার আলাদা কোনো ইনস্ট্রাকশন লেখা লাগবে, ডেসিমাল ভ্যালুকে হ্যান্ডেল করা বা ডেসিমাল দশমিকের আগের জিনিসগুলোকে একভাবে হ্যান্ডেল করা, দশমিকের পরের জিনিসগুলো আরেকভাবে হ্যান্ডেল করা। সো এই জিনিসটা আমার আর কি ইমপ্লিমেন্ট করে দিতে হবে যদি ডিরেক্টলি টার্গেট যে মেশিন সে যদি সাপোর্ট না করে। সো এটা বলছে যে আমি যে টার্গেট মেশিন কোডে অ্যাসেম্বলি করে নিয়ে যাচ্ছি, ও যদি ঠিকঠাক ও যদি ভালো সাপোর্ট দেয়, তাহলে আমার যে কাজটা কম্পাইলার ডিজাইনারের যে কাজটা আইআর থেকে কনভার্ট করা, এই কাজটা অনেক ইজি হয়ে যায়। তারপরে নেক্সট 3 নম্বর পয়েন্ট ছিল যে ডিজায়ার্ড কোয়ালিটি অফ দ্য জেনারেটেড কোড। আমি যদি কোড অনেক ভালো অপটিমাইজড বা ফাস্ট কোড চাই, তাহলে আমার এখানে সময় দিতে হবে, অনেক কিছু অপটিমাইজ করতে হবে। আর যদি এফিসিয়েন্সি নিয়ে আমি বদার না হই, তাহলে 1-to-1 ম্যাপ করে দেবো, কাজ হয়ে যাবে। তারপর কি বলছে, ইনস্ট্রাকশন সিলেকশন ইজ ইজি ইফ ইউ ডোন্ট কেয়ার এফিসিয়েন্সি। ইয়েস, সো এটার কি একটা এক্সাম্পল এখানে দেখাইছে? দেখাইছে, ওকে। সো যে 3 নম্বরটার এক্সাম্পল দেখাইছে আর কি, যে আমরা যদি এফিসিয়েন্সির কথা চিন্তা না করি, তাহলে ইনস্ট্রাকশন সিলেকশন মানে আর ইনস্ট্রাকশন ম্যাপিংটা ইজি অনেক। তো এখানে একটা কোড দেখাইছে যে এটা ছিল এই পার্টটা ছিল আইআর ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যাসেম্বলি কোড। তো কোডে কি বলছে, R0-তে ওয়াই লোড করছে, তারপর হচ্ছে R0-তে R0-এর সাথে জেড যোগ করছে, তারপর x ইকুয়াল টু R0। ওকে, সেটা আসলে অ্যাকচুয়াল এক্সাম্পল না, অ্যাকচুয়াল এক্সাম্পল হচ্ছে এটা, যে প্রবলেমটা কি, যে বলছিল যে যদি এফিসিয়েন্সির কথা কেয়ার না করি। এখানে কি বলছে, a ইকুয়াল টু বি প্লাস সি। তো প্রথমে কী করলো, বি লোড করলো, তারপর হচ্ছে বি এর সাথে সি যোগ করলো, যোগ করার পরে স্টোর করছে, এর ভিতরে স্টোর করছে, তারপর এ আবার লোড করছে, অলরেডি কিন্তু স্টোর করা ছিল, স্টোর করে আবার লোড করছে, লোড করার পরে অ্যাড করছে, আবার স্টোর করছে। এই জিনিসটা কিন্তু ভ্যালিড, ইনভ্যালিড কিন্তু তা না, ভ্যালিড কিন্তু অপটিমাইজ না। সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা যদি এখানে অপটিমাইজেশনের কথা চিন্তা করি, তাহলে আমার অনেক কিছু কনসিডার করা লাগবে, যেহেতু অপটিমাইজেশনের কথা চিন্তা করতেছি না, যা আছে ডিরেক্টলি ট্রান্সলেট করে দিয়েছি, কাজ শেষ, সেই হচ্ছে কথা। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা এক্সাম্পল দিচ্ছে আর কি, যে অন মোস্ট মেশিনস এ গিভেন আইআর ক্যান বি ট্রান্সলেটেড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, সাম মে বি এফিশিয়েন্ট, সাম মে বি নট। এবং একটা এক্সাম্পল দেখাচ্ছে যে a ইজ ইকুয়াল টু a+1। এনে দুইটা ওয়ে দেখাচ্ছে। ফার্স্ট ওয়ে হচ্ছে প্রথমে এ লোড করবো, এর সাথে এ রেজিস্টারে লোড করবো, তারপরে রেজিস্টারের সাথে এক যোগ করবো, তারপরে রেজিস্টারটা আবার ওই ভেরিয়েবল স্টোর করবো। সেখানে 3টা ইনস্ট্রাকশন লাগতেছে, কিন্তু দেখা গেল আমি যে মেশিনের জন্য কোড কম্পাইলার ডিজাইন করতেছি, ওই মেশিনে অলরেডি একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে আমার একটা লাইন দেখলেই হয়ে যেত, একটা ইনস্ট্রাকশনেই ট্রান্সলেট করা হয়ে যেত। এখন এটা হচ্ছে আমার উপরে যে আমি কোন লেভেলের এফিসিয়েন্সি চাচ্ছি। নেক্সট আসে হচ্ছে রেজিস্টার অ্যালোকেশন। সিপিইউ ডিরেক্টলি রেজিস্টারের উপরে কাজ করে, রেজিস্টার ছাড়া কোনো কিছুর উপরে কাজ করতে পারে না। সো আমি যখন কোনো ভেরিয়েবলের উপরে অপারেশন চালাবো, তো আমার ওটা অবশ্যই রেজিস্টারে থাকা লাগবে, না হলে আমি অপারেশন চালাতে পারবো না। তাহলে এখানে কী করা লাগবে, আমার তো রেজিস্টার লিমিটেড, তাহলে মেমোরিতে রাখা লাগবে বাকিগুলো, তারপর মেমোরি থেকে রেজিস্টারে বারবার সোয়াপ আউট করতে হবে। তো এখানে হচ্ছে
দুইটা কি বলে এই যে রেজিস্টার ইউজ করার ব্যাপারটা, যে মেমোরি কখন ইউজ করবো, রেজিস্টার কখন ইউজ করবো, রেজিস্টারে কোনগুলো রাখবো, মেমোরিতে কোনগুলো রাখবো, কখন সোয়াপ করা লাগবে, এগুলো হচ্ছে এই পুরা লার্জার প্রবলেমটাকে দুইটা সাব প্রবলেমে ভাগ করছে। একটা প্রবলেম হচ্ছে রেজিস্টার অ্যালোকেশন, যে অ্যাট এনি গিভেন পয়েন্ট টাইম কোন ভেরিয়েবলগুলো রেজিস্টারে থাকবে এটা ডিটারমাইন করা, ঠিক আছে। প্রথম সাব প্রবলেম হচ্ছে যে কে কে রেজিস্টারে থাকবে সেটা ডিফাইন করা। সেকেন্ড প্রবলেম হচ্ছে যাদেরকে আমি অলরেডি ডিফাইন করছি রেজিস্টারে থাকবে, আচ্ছা, তো ওইগুলোকে রেজিস্টারে লোড করা আর কি, রেজিস্টার অ্যাসাইনমেন্ট, যে আমরা যে উই পিক এ রেজিস্টার দ্যাট এ ভেরিয়েবল উইল রিসাইন ইট। প্রথমে চিন্তা করলাম যে কোন কোন ভেরিয়েবল রেজিস্টারে রাখা লাগবে, তারপর হচ্ছে ওই ভেরিয়েবলগুলোকে পুরো রেজিস্টারে লোড করলাম। এখন এইখানে কিন্তু আর কয়েকটা জিনিস চলে আসে, যে একটা রেজিস্টার চুজ করলাম, রেজিস্টারে কিন্তু অলরেডি একটা ভ্যালু ছিল, ওটা কিন্তু আমার আবার মেমোরিতে রাখতে হবে, মেমোরি থেকে আপডেটেড এখন যেটা রাখতে চাইতেছি এটা লোড করা লাগবে। সো লোড, স্টোর, অনেক কিছু চলে আসে এখানে, ঠিক আছে। তো সব কিছু মিলে রেজিস্টার অ্যাসাইনমেন্ট কাজ করা। তারপরে একটা কিসেন একটা ইনফরমেশন দিছে, জানি না। তারপর কি বলছে, ইভালুয়েশন অর্ডার ক্যান এফেক্ট দ্য এফিসিয়েন্সি অফ দ্য টার্গেট কোড, সাম অর্ডারিং রিকোয়ার্স ফিউর রেজিস্টার্স টু হোল্ড ইন্টারমিডিয়েট রেজাল্টস। এটা বলছে যে আমার কিছু কোড ব্লকস আছে ইন্ডিপেন্ডেন্ট, যে একটা আরেকটার পরে চালাইলেও সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে কিছু যে কোড ব্লকস, ওই ব্লকের ভিতরে আমি যদি এক্সিকিউট করতে যাই তাহলে আমার বেশি রেজিস্টার বা বেশি মেমোরি লাগতেছে, তো এই ক্ষেত্রে লোড স্টোরও বেশি হবে, সো এই ক্ষেত্রে আমার সময় বেশি লাগতেছে। আবার অন্য কোড ব্লকের ক্ষেত্রে ওইগুলো হয়তো কম সংখ্যক রেজিস্টারে আমার অপারেশনগুলো কমপ্লিট হয়ে যেতেছে। সো এটাই বলছে যে আমি যদি এটা ঠিকঠাক মতো রিঅর্ডার করতে পারি তাহলে তাড়াতাড়ি কোড এক্সিকিউট করবে, যেগুলোর জন্য রেজিস্টার কম দরকার বা মেমোরি অপারেশন কম দরকার ওগুলো তাড়াতাড়ি এক্সিকিউট হয়ে যাবে, আর যেগুলো বেশি দরকার এগুলো পরে এক্সিকিউট হবে। সো গেল। নেক্সট আসা হচ্ছে 15 স্লাইড ধরে এই এক কাহিনী। এই যে শুরুতে যে বলছিলাম যে আমরা হচ্ছে আমাদের মতো করে একটা মেশিন ডিজাইন করে নিছি, যেটার ভিতরে আর্ম আর x86 দুইটারে কিছু ফিচার থাকবে, আমরা ওইটার মধ্যেই আর কি আমাদের আইআরকে ওইটাতে কনভার্ট করবো। সো আমাদের ওই মেশিন কোডটা কী ওইটাই আর কি এখানে কিছু এক্সপ্লেন করছে, যে আমাদের টার্গেট যে মেশিনের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি কোড বানাবো। ওকে, সো আমাদের টার্গেট যে কম্পিউটার 3 অ্যাড্রেস মেশিন কোডে মেশিন 3 অ্যাড্রেস মেশিন। ওকে, একটু আগে পড়ে আসছি, এক্সপ্লেন করতেছি না। এখানে কী কী অপারেশন থাকবে, লোড স্টোর অপারেশন, কম্পিউটেশনাল যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে জাম্প কন্ডিশনাল জাম্প অপারেশনস। ওকে, আর আমাদের যে টার্গেট মেশিন সেটা হচ্ছে বাইট অ্যাড্রেসেবল মেশিন, আর হচ্ছে এনটা জেনারেল পারপাস রেজিস্টার আছে। ওকে, আর হচ্ছে অল অপারেন্টস আর ইন্টিজার, কোনো ফ্লোটিং পয়েন্ট কমপ্লেক্স কিছু নেই, সবাই হচ্ছে ইন্টিজার। নেক্সট, এখন বলছে যে আমাদের যে টার্গেট মেশিন, এই মেশিনে কী কী ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে। তো এখন যে পার্টটা শুরু হইতেছে এটা মোটামুটি বলা যায় আমরা যে অ্যাসেম্বলি কোর্স পড়ে আসছি ওটার মতো, যে কী কী সিনট্যাক্স আছে জানা লাগবে, ওই সিনট্যাক্স কী কাজ করে এটা জানা লাগবে। তবে এখনকার সুবিধা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম অপারেশন নিয়ে মোটামুটি রিলেট করতে পারবো, যেমন লোড এলডি, এটা হচ্ছে আমরা অলরেডি লোড করে আসছি ওইটার মতো। যে এস হচ্ছে এসটি স্টো না কি ছিল ওটা, ভুলে গেছি, যাই হোক। তো মোটামুটি ওই কোর্সের অ্যাসেম্বলি মানে অন্যান্য অ্যাসেম্বলির সাথে সিমিলার ও রিলেট করে আগানো যাবে। তো কী শিখতেছি আসলে, এটা হচ্ছে নতুন ভেরিয়েন্টের অ্যাসেম্বলি শিখতেছি। যেমন একটা ছিল x86 অ্যাসেম্বলি শিখছি, নেক্সট হচ্ছে আর্ম অ্যাসেম্বলি শিখছি। সো এরকম বলা যায় এটা হচ্ছে নতুন ধরনের মানে একটা ভেরিয়েন্ট অফ অ্যাসেম্বলি, যেটা হচ্ছে আমরা টার্গেট মেশিন হিসেবে চুজ করছি। প্রথমে আসে লোড অপারেশন, যে লোড ডেস্টিনেশন অ্যাড্রেস, এই অ্যাড্রেস নিয়ে নিচে আর কথাবার্তা আছে, ডেস্টিনেশন নিয়েও কথাবার্তা আছে। ওকে, এটা বলা কিছু নেই, লোড আর স্টোর, লোড করে স্টোর করবে। তারপর যে কম্পিউটেশনাল ক্ষেত্রে হচ্ছে যোগ বিয়োগ আছে, গুণ ভাগও থাকার কথা। এখানে অপারেশন ইনস্ট্রাকশনের ফরম্যাট হচ্ছে অপারেশন, এই যে অ্যাড বা সাব,
ডেস্টিনেশন, সোর্স 1, সোর্স 2, মানে 3 অ্যাড্রেস কোড যেটা। প্রথম হচ্ছে ডেস্টিনেশন, দেন হচ্ছে দুইটা অপারেন্ট। তারপর হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, ব্রাঞ্চ এল, এল হচ্ছে লেভেল, ওই লেভেলের উপরে ব্রাঞ্চ করবে, ইয়া হ্যাঁ ব্রাঞ্চ করবে। নেক্সট আসা হচ্ছে অ্যাভেলেবল ইনস্ট্রাকশন কন্ডিশনাল জাম্পস, এটা হচ্ছে আর একটু ভালোভাবে লিখতে পারতো। মেনলি হচ্ছে এখানে মাল্টিপল ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে ব্রাঞ্চ লেস দেন 0, আর একটা হচ্ছে আর দেখায় নেই, ওকে হোয়াট এভার, মানে কনভার্সন হচ্ছে বি দিয়ে শুরু হবে, তারপরে কোন কন্ডিশনের জন্য ব্রাঞ্চ হবে, যে লেস দেন 0, যদি 0 হচ্ছে ছোটো হয় তাহলে ই হবে, বা লেস গ্রেট জিটি জেড হইতে পারে, জিটি জেড। তো এখানে আর একটু এক্সপ্লেন করলে ভালো হতো। এগুলো হচ্ছে শুধুমাত্র একটা ইনস্ট্রাকশনে কাজ হয় না। এই যে ইনস্ট্রাকশন যেটা না, সেটা হচ্ছে ব্রাঞ্চ লেস দেন 0, আর এল, এল হচ্ছে লেভেল, এই লেভেলে ব্রাঞ্চ হবে যদি আর এর ভ্যালু লেস দেন 0 হয়। এখন আর এর ভ্যালু কই থেকে আসবে? আর এর ভ্যালু উপরের মানে আগের ইনস্ট্রাকশনে বা আগের কোনো একটা জায়গায় আর এর ভ্যালু সেট করে দিতে হবে। তো আমরা যদি এখানে চিন্তা করি লেস দেন 0, লেস দেন 0, লেস দেন 0 কখন হয়? লেস দেন 0, লেস দেন 0 হয় হচ্ছে ধরলাম এ গ্রেটার দেন বি, কিছু একটা হলে আমরা কিছু একটা কোড এক্সিকিউট করবো। তাহলে এটা যদি অ্যাসেম্বলিতে নিতে চাই তাহলে হচ্ছে এ গ্রেটার দেন যদি বি হইতে চাই লেস দেন 0, তাহলে হচ্ছে বি থেকে এ বিয়োগ দিতে হবে। তাহলে প্রথম কি করব, সাব ধরলাম হচ্ছে আর ই দিলাম, আর বি এ, তাহলে হচ্ছে বি থেকে এ যদি বিয়োগ দেয় তাহলে হচ্ছে নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালু আসলে এই কন্ডিশনটা ট্রু হবে, তখন হচ্ছে এই ভিতরের জিনিস এক্সিকিউট হবে, ঠিক আছে। তো ভিতরের জন্য লেভেল দিলাম হচ্ছে এবি, ঠিক আছে। তাহলে এরপর লাইনে লিখবো হচ্ছে ব্রাঞ্চ লেস দেন 0 আর এবি, ঠিক আছে। তাহলে কি হলো যে ইফের ভিতরে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা এর আগের ইনস্ট্রাকশনে আমার অলরেডি ইভ্যালুয়েট করাই নিতে হবে, যে আমি কিন্তু অলরেডি এখানে ইভ্যালুয়েট করায় রাখছি, যে ইভ্যালুয়েট স্টোর করতেছি, বি থেকে এই বিয়োগ দিয়ে রেজাল্ট এখানে স্টোর করতেছি, ঠিক আছে। তো এই রেজাল্ট স্টোর করার পরে আমি শুধু চেক করব, এটা রেজাল্টটা চেক করবো আর কি, রেজাল্ট কি 0 কিনা বা গ্রেটার দেন 0 কিনা বা স্মলার দেন 0 কিনা, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র এই একটা ইনস্ট্রাকশন দিয়ে কাজ হবে না, এটার সাথে কম্পানিয়ন যে অ্যাকচুয়াল যে কী বলে রেজাল্ট স্টোর করার, কন্ডিশনের রেজাল্ট স্টোর করার একটা কিছু ইনস্ট্রাকশন লাগবে আর কি। তারপর আসা হচ্ছে অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিংয়ের দুইটা হইতে পারে, একটা হচ্ছে আমি রেজিস্টার থেকে কিছু লোড করতেছি, দুই হচ্ছে একদম মেমোরি থেকে। তো এই মেমোরি আর রেজিস্টার থেকে ডাটা অ্যাক্সেস করা বিভিন্ন ওয়ে এখানে বলা হয়েছে। প্রথম হচ্ছে অ্যাবসলিউট, তারপরে তিনটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, ইমিডিয়েট ভ্যালু, তিনটা ওয়ে আর কি। অ্যাবসলিউট মেমোরি কি বলছে যে এ লোকেশন ক্যান বি ভেরিয়েবল নেম রেফারিং টু এ মেমোরি, যে লোড R1 রেজিস্টারে এক্স। এটা নিয়ে আসলে এখানে অ্যাড্রেসিং মোড যেটা, এটা এত কমপ্লেক্স চিন্তা করার কিছু নাই। এখানে রেজিস্টার থাকলে মানে একদম কী বলবো, একদম ইজি এই জিনিসটা, এখানে কোনো ঝামেলা নাই। রেজিস্টার আর হচ্ছে মেমোরি ইন্টারচেঞ্জ করতে পারবো, কোনো বাধা নাই। সো রেজিস্টার তো কী বলে মেমোরি অপারেশন অ্যালাউড। এখানে কিন্তু ওই যে আগের যে x86 বা আর্ম, ওইখানে কিন্তু এইগুলা এটা অ্যালাউড ছিল না। তো আমার এখানে 14 মনে উপরে এটা অ্যালাউড আর কি। সো এখানে এত মাথা ঘামানোর দরকার নাই। এখানে কি বলছে রেজিস্টার মোড, যে সেট এ লোকেশন ক্যান বি এ রেজিস্টার। তো এখানে কি বলছে স্টোর, এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার থেকে কিছু একটা ভ্যালু অ্যাক্সেস স্টোর করতেছে। তো এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সড মোড। ইন্ডেক্স মোডের ক্ষেত্রে এ আর আর যোগ করে দিব, কাহিনী শেষ। এখানে এ রেজিস্টার হইতে পারে, মেমোরিও হইতে পারে, আরও সেম রেজিস্টার হইতে পারে, মেমোরি হইতে পারে, কোনো বাধা নেই, যা ইচ্ছা তাই হোক। শুধু মেন কী করবো, এ আর আর যোগ করে দিব, কাহিনী শেষ, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনডিরেক্ট মোড, মানে আর এর ভিতরে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসের ভিতরে কিছু একটা ভ্যালু আছে, ওইটা অ্যাক্সেস করবো, মানে পয়েন্টারের মতো কিছুটা বলা যায়। তো দেখে নিলেই হবে। এখানে কি বলছে এ আর আর যোগ করবো, ওই যে কন্টেন্টস অফ, কী করছে এখানে,
এটা হচ্ছে এ, এটা হচ্ছে আর। এখানে শুরুতে স্টার মানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে কন্টেন্টস অফ আর ওয়ান, অবশ্যই আর ওয়ান তো হচ্ছে রেজিস্টারের তো কন্টেন্টই আসবে, আর এক্স হচ্ছে ডিরেক্ট ভ্যালু যোগ ভ্যালু, ওই তো যেহেতু এক্স এটার কন্টেন্টস আসবে। আচ্ছা, এক্স কি তাহলে এখানে এক্স কি হবে এখানে contents অফ R1, এখানে আছে একটা ভ্যালুর সাথে হচ্ছে এক্স যোগ করতেছে, এক্স তো ভ্যালুই পাবে যেহেতু কোনো পয়েন্টার নাই। ভ্যালুর কন্টেন্টস হচ্ছে এটাকে অ্যাড্রেস হিসেবে ইউজ করতেছে, অ্যাড্রেস ইউজ করে যে ভ্যালুটা হচ্ছে একটা অ্যাড্রেস, তারপর ওটা কন্টেন্ট বুঝতেছে। যাই হোক, চিন্তা করার দরকার নেই, এগুলা পরীক্ষা আসবে না। তো এখানে একটা জিনিস আমার পরে ওইটা নেক্সট আসা হচ্ছে গিয়ে ইমিডিয়েট ভ্যালু, যেটা যে হ্যাশ দিলে ইমিডিয়েট ভ্যালু আসবে ডিরেক্টলি 100 ভ্যালু। তো এখানে কিছু এক্সাম্পল দেখা যায় যে আইআর থেকে টার্গেট কোড। তো এখানে সিটিতে কোশ্চেন আসতে পারে, যেরকম কিছু কোড ব্লকস দিয়ে দিতে পারে, বলবে এটাকে তুমি আইআরে রিপ্রেজেন্ট করো, ঠিক আছে। তো এক্স ওয়াই মাইনাস জেড, এখানে একটা জিনিস, এটা হচ্ছে মাল্টিপল কারেক্ট আনসার পসিবল আনলেস এফিসিয়েন্ট বলতেছে। সো এফিসিয়েন্ট যদি না বলে তাহলে মাল্টিপল কারেক্ট আনসার পসিবল। এফিসিয়েন্ট হইলেও আই গেস পসিবল হইতে পারে, আই ডোন্ট নো, বাট অপটিমাইজেশনে কিছু পড়ায় নেই, সো এফিসিয়েন্ট দিবে না। সো আমার মতো কইরা দুইটা আপাতত মিলাইতে পারলে হয়েছে। তো প্রথমে কী করবো, জেড লোড করব, বা এখানে ওয়াই লোড করতে সমস্যা নেই, আমি চাইলে এই ইনস্ট্রাকশন শুরুতে দিতে পারি, নো প্রবলেম। ওয়াই আর জেড লোড করলাম, দুটা সাবস্ট্রাক্ট করলাম, পরে হচ্ছে স্টোর করলাম, ফাইন। তারপরে কি, বি অ্যাড্রেস, বি ইজ ইকুয়াল টু এ এর আইথ ইন্ডেক্স। তাহলে কি হলো, প্রথমে হচ্ছে সি কই থেকে আসলো, সির দরকারটা কি, এটা বি হওয়া উচিত না, তাহলে তো মেক সেন্স করে যে বি এর অ্যাড্রেস স্টোর, আমি তো দেখতেছি হচ্ছে এটা নিচেরটার কোড হচ্ছে এটা, কারণ হচ্ছে এ লোড করলো, তারপর হচ্ছে জে লোড করলো, তারপরে মাল্টিপ্লাই ওয়াই মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাইতে করবে কারণ প্রত্যেকটা হচ্ছে 8 বাইট করে। সো R2 মানে হচ্ছে জে এর জন্য 8 জে আসলো, এর যে হচ্ছে অফসেট আর কি, 8 জে, এক্সপ্লেন করবো না। সো 8 জে হইল, তারপর হচ্ছে R1 কি করছে, উপরে দেখতেছি লোড R2 8, তারপর হচ্ছে AR2 হচ্ছে এর যে অরিজিনাল প্লাস হচ্ছে R2, তাই ভিতরে যোগ করলেই অফসেট পাওয়া গেল, অফসেট হইলে এলিমেন্ট চলে আসলো, এলিমেন্টের ভিতরে সি স্টোর করছে আর কি, এখানে অ্যারেঞ্জমেন্ট আর কারেক্ট না। আর এটা হচ্ছে এটা আই লোড করছে, আয়ের সাথে 8 গুণ করছে, কারণ প্রত্যেকটা আইটেম 8 বাইট করে, না 8 বাইট। তারপর হচ্ছে এটার ভিতরে যেই অ্যাকচুয়াল ডাটা ছিল ওটা লোড করছে, লোড করার পর বিদে স্টোর করছে। তো এখানে একটা জিনিস ভালো লাগছে আমার, সেটা হচ্ছে এই পয়েন্টারের জিনিসটা, যে এক্স ইকুয়াল টু স্টার পয়েন্টার, এখানে কী করছে, ডিরেক্টলি 0 বসাই দিছে। 0 বসালে কী হয়েছে, 0 তো 0ই থাকলো, 0 প্লাস হচ্ছে পি এর যে অ্যাড্রেস আসবে এটা, বা এখানে পি লেখে, তো ফাইনালি আলটিমেটলি পি আর অ্যাড্রেসে চলে আসে। সো পয়েন্টারের জন্য 0 R1, ঠিক আছে।
সো সেম জিনিস এখানে যখন স্টোর করতেছি তখন 0 R1, এখানে পি এর ভিতর অফসেট ও পি ডিরেক্টলি পি এখানে চলে আসতেছে। ওকে, তারপর হচ্ছে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে ইফ কন্ডিশনের, ইফ এক্স স্মলার দ্যান ওয়াই গো টু। সো একটু আগে যেটা বললাম, আগে হচ্ছে যে যে ব্রাঞ্চ লেস দেন 0 এই জিনিসটা আমার ক্যালকুলেট করে নেওয়া লাগবে। আর এই জিনিসটা আমি যেটা চাচ্ছি ওইরকমই যাতে হয়, যে আমি এল এ যেতে চাচ্ছি ওই আমি দিচ্ছে উল্টা পাল্টা এক্সাম্পল দিচ্ছে তো সমস্যা। যাই হোক, আমি উপরে এক্সপ্লেন করছি, আমি এক্সপ্লেন করবো না। দেন আসে হচ্ছে টার্গেট কোডে অ্যাড্রেসিং। এখানে কয়েক ধরনের অ্যাড্রেসিং আছে, সেটা হচ্ছে এখানে অ্যাড্রেসিং বলতে মূলত বোঝাইতেছে যে আমাদের তো ফাংশন এক্সিকিউট করতে হবে, ফাংশন এক্সিকিউট করতে হলে ফাংশনটা কীভাবে এক্সিকিউট হবে, আর হচ্ছে বিভিন্ন যে ভেরিয়েবল নেম আছে, ভেরিয়েবল নেম যদি অ্যাক্সেস করতে চাই তাহলে অ্যাক্সেস কেমন হবে। যেমন সিতে আছে ম্যালক নামে একটা ফাংশন আছে যে মেমোরি অ্যালোকেশন করে রান টাইমে। সো রান টাইমে যদি মেমোরি অ্যালোকেশন হয় তখন তো আমার এটাকে অ্যাক্সেস করতে হবে। সো এই তখন মেমোরি অ্যাড্রেসিংগুলো কীভাবে হবে ওইটা আর কি এখানে বলা হয়েছে। তো এখানে কয়েকটা কোড আছে যেগুলো আমরা কই পড়ছি, অ্যাসেম্বলির সময় পড়ে আসছি, অপারেটিং সিস্টেমেও পড়ছি, যেখানে কী কী সেগমেন্ট থাকে, যে কোড থাকে, তারপরে স্ট্যাটিক ডাটা থাকে, হিপ ডাটা থাকে, স্ট্যাক থাকে। নো এক্সপ্লেনেশন, নেক্সট। তারপরে হচ্ছে 3 অ্যাড্রেস স্টেটমেন্টস ফর প্রসিডিওর কলস অ্যান্ড রিটার্নস, মানে হচ্ছে ফাংশনগুলো ম্যানেজ করার জন্য কয়েকটা জিনিস আমরা ইউজ করি। সো এখনই করি, সমস্যা নেই। তো ধরলাম আমাদের সি প্রোগ্রামে মেন ফাংশন আছে, মেন ফাংশন রান করতে হবে। তো মেন ফাংশন অপারেটিং সিস্টেমে কীভাবে লোড হবে, লোড হলে জিনিসগুলো কীভাবে প্রোগ্রেস হবে, সো সেই জিনিসটাই আমরা দেখব। তো এখানে তো সবগুলা জিনিস সেট আপ করতে হবে, যে কোড যে পার্টটুক আছে, কোড ডাটা, তারপর হচ্ছে স্ট্যাটিক ডাটা, তারপর হচ্ছে হিপ, ওগুলো সব কনফিগার সেট আপ করে নিতে হবে যে কোনটার বাউন্ডারি কতটুক। যেমন কোড যেই পার্ট, কোড হয়তো 8 কিলোবাইট পাইলো, তারপর হচ্ছে স্ট্যাক পাইলো হচ্ছে 2 কিলোবাইট, হিপ পাইলো হচ্ছে 1 কিলোবাইট। সো এইগুলো বাউন্ডারি, যে কোনটার জায়গা কতটুকু, এগুলো তো কিছু সেট আপ করে নিতে হবে। তো এগুলো কীভাবে হবে সেটা আর কি এখানে এক্সপ্লেন করছে। এই পার্টটাতে আসলে কোশ্চেন মনে হয় করবে না, কারণ এটা একটু ঝামেলার জিনিস। ঝামেলা জিনিস বলতে দেওয়ার মতো না আসলে, মাত্র হচ্ছে 3 পেজ 3। তা দেওয়া দিতেও পারে, এক্সপ্লেন করি, কি আর করার। এটা বই থেকে দেখাইতে হবে, এখানে কিছু নাই। বই থেকে দেখাইতে গেলে এই যে রেজিস্টার অ্যালোকেশন, এটা নেই 8.3 অ্যাড্রেসিং। ওই জিনিস এক্সপ্লেন করতে গেলে আবার অনেক সময় লাগবে, কি মুশকিল। আচ্ছা, এক্সপ্লেন করি। তো এখানে মোটামুটি 3টা জিনিস আছে। এটা হচ্ছে কোডের যে স্ট্যাটিক পার্ট, যেটা এটা কীভাবে কনফিগার করি। নেক্সট হচ্ছে স্ট্যাক পার্টটা কীভাবে কনফিগার করা হয়। আর আরেকটা হচ্ছে যে ভেরিয়েবল যেগুলো ডিরেক্টলি ছিল ওগুলো কীভাবে অ্যাক্সেস করা যায়। এখানে যদিও ডিটেলসে এখানে মানে কিছু লেখা নাই, তো আমি আর কি ভেরিয়েবলের পার্টটা আগে এক্সপ্লেন করি, এটা ইজিয়ার হবে। তো আমাদের ক্ষেত্রে যে অলরেডি কিন্তু সিম্বল টেবিল সবসময় সাথে ছিল, সিনট্যাক্স অ্যানালিসিস থেকে শুরু করে। তো আইআর থেকে যখন অ্যাসেম্বলিতে যাব তখন আমাদের সিম্বল টেবিলের অ্যাক্সেস আছে। তো এখানে কী করব, সিম্বল টেবিলের যেই ডাটাগুলো আছে এই ডাটাগুলো স্ট্যাটিক যেই কোড সেগমেন্ট আমরা ইনিশিয়ালাইজ করবো একটু পরে, ওই কই লিখি, এখানে লিখি
যে সিনট্যাক্স টেবিল আচ্ছা সিনট্যাক্স টেবিলই তো নাম ছিল। ওকে, সিনট্যাক্স টেবিলে যে ডাটাগুলো ছিল ওইগুলো হচ্ছে স্ট্যাটিকে কপি করব। কপি করলে স্ট্যাটিকে যখন কনফিগার করব তখন আমার অলরেডি মেমোরি অ্যাড্রেস জানা, তাহলে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস আমাদের জানা থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে জেনারেল আইডিয়া। এখন আসি হচ্ছে স্ট্যাটিকটা কীভাবে কনফিগার করবো আর হচ্ছে স্ট্যাক কীভাবে কনফিগার করবো। এই জিনিসটা আসলে ইজি বলা যায়, আর আমরা এগুলো আগে পড়ে আসছি। যেমন অ্যাসেম্বলিতে ফাংশন কল কীভাবে হইতো। ফাংশন কল অ্যাসেম্বলি, সো প্রথমে কী হইতো, যে এটা হচ্ছে স্ট্যাক, তো এ ফাংশন এ নামে একটা ফাংশন এক্সিকিউট হইতেছে, ও আর কি বিকে কল করলো। ঠিক আছে, তো এ থেকে যখন বিকে কল করা হবে, তো এখানে প্রথমে থাকবে হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, এটা হচ্ছে এর রিটার্ন অ্যাড্রেস। ঠিক আছে, দেন হচ্ছে বিতে যদি কোনো আর্গুমেন্ট পাস করা হয় তাহলে হচ্ছে আর্কস এখানে, তারপর হচ্ছে বি এখানে এক্সিকিউট হবে, বি তার মতো করে কোড যদি দরকার পড়ে এখানে পুশ করবে। তারপর বির এক্সিকিউশন যখন শেষের দিকে চলে আসবে তখন এগুলো সব পপ করবে, পপ এগুলো পপ, দেন হচ্ছে আর্গুমেন্ট এগুলো পপ, নেক্সট হচ্ছে যে রিটার্ন অ্যাড্রেস যেটা এখানে রিটার্ন করলে এইখানে কন্ট্রোল আবার ব্যাক আসা এর বাকিটা এক্সিকিউট করতে থাকবে। এই হচ্ছে জেনারেল আইডিয়া, আমরা আগেও করছি, তাও একবার মনে করাই দিলাম। আমরা হচ্ছে ডিরেক্টলি এটা ইউজ করব। সো করেছিলাম এখানে না, এই কোডটার ক্ষেত্রে যদি দেখি এখানে কি করছে, এখানে অ্যাকশন 1 হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, অ্যাকশন 2 আরেকটা ফাংশন, অ্যাকশন 3 আরেকটা ফাংশন। ঠিক আছে, ওকে। হল্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন 1 যেটা, এটা হচ্ছে মেইন ফাংশন। এখন মেইন ফাংশন রিটার্ন হলে কি হবে, একদম কোড এক্সিকিউশন শেষ হয়ে যাবে। এইটুক হচ্ছে অ্যাকশন এই পুরোটাই হচ্ছে মেইন ফাংশনের পার্ট। ঠিক আছে, পুরোটাই মেইন ফাংশনের পার্ট। মেইন ফাংশন যখন শেষ হয়ে যাবে তখন হল্ট কমান্ড ইনস্ট্রাকশন চলে মেশিনের এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই মেইন ফাংশন চলার মাধ্যমেই অ্যাকশন 2 নামে যে একটা ফাংশন, এটা না, এর আগে হচ্ছে যে এখানে ব্রাঞ্চিং হচ্ছে, তো অপারেটিং সিস্টেমের কনসেপ্ট চলে আসে এখানে। এই জিনিস কম সময়ে কেমনে বুঝাই। সো কনসিডার করে এখানে যদি এই হল্ট এটা এক্সিকিউট করে তাহলে অপারেটিং সিস্টেমের কাছে কি চলে যাবে, অ্যাক্সেস চলে যাবে। সো আমরা প্রথমে কি করব, প্রথম হচ্ছে স্ট্যাটিক যেই এরিয়া আছে এটা কনফিগার করতেছি। ঠিক আছে, সো স্ট্যাটিকের জন্য ধরলাম কি করতেছে, কোডও এখানে পুরোটা আপলোড করে নেই, তাই কি বলছে এখানে, এই পার্টটুকু নেই। ওকে, তো এখানে হচ্ছে
শুরুতে বলি যে ফার্স্টে আমরা যখন সি কোড লিখি তখন আমরা চিন্তা করি যে মেইনই প্রথমে এক্সিকিউট হচ্ছে, কিন্তু আমরা যেভাবে কনফিগার করতেছি মেইন প্রথমে এক্সিকিউট হবে না। আমার শুরুতে আমাদের হচ্ছে কাস্টম কিছু কোড এক্সিকিউট হবে, দেন হচ্ছে মেইন আসবে, মেইন কোড এক্সিকিউট করা শুরু করবে, ঠিক আছে। অ্যান্ড আমরা কাস্টমার যে কোড আছে এখানে কী করবো, প্রথম হচ্ছে স্ট্যাটিক এরিয়া কনফিগার করে ফেলবো, দেন হচ্ছে এখানে স্ট্যাক কনফিগার করে ফেলবো, তারপর হচ্ছে যদি প্রয়োজন হয় সিম্বল টেবিল কপি, সিম্বল টেবিলটা এখানে কপি করার দরকার নেই, যাই হোক আরও যদি কিছু করা লাগে তাই এগুলো এখানে করবো। সো আমরা এগুলো সব কিছু কনফিগার করার পরে প্রোগ্রাম এক্সিকিউশনের যেই দায়িত্ব তার মেনকে দিয়ে দেবো, ওকে আমার কনফিগার করা শেষ, এখন তুমি কোড রান হওয়া শুরু করো, ঠিক আছে, কারণ স্ট্যাটিক বা স্ট্যাক এগুলো ছাড়া তো কোড রান করতে পারবে না। ওকে, সো এখানে আসি, এই এই অ্যাকশন 1 যেটা অ্যাকশন 1 সেটা হচ্ছে আমাদের কাস্টম, ঠিক আছে, আর অ্যাকশন 2 যেটা এটা মনে করি প্রোগ্রামের মেইন, ঠিক আছে। তো অ্যাকশনে কী হইতেছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে শুরুতে এখানে শুধু হচ্ছে স্ট্যাটিক এরিয়াটা ডিফাইন করে দিব। স্ট্যাটিক ডিফাইন করতে গেলে দেখি কি আছে আগাই, শুরু করলাম 100 অ্যাড্রেসে, সেটা হচ্ছে আমাদের কোড চলতেছে যে কাস্টম কোড, ঠিক আছে। তারপরে কি করলো, স্টোর স্ট্যাকের ভিতরে 140 স্টোর করলো, স্টোর কি বলছে না আসলে 140 364 কি ছিল, আই গিভ আপ, আমি এখন এটা এখানে এক্সপ্লেন করতে পারতেছি না, সরি। তো এখানে আসলে মেইন কাহিনী হচ্ছে ওইটা ইউজ করছে যে রিটার্ন অ্যাড্রেস স্ট্যাকে পুশ করছে বা কোথাও একটা স্টোর করছে, স্টোর করার পরে ফাংশন কলে চলে গেছে, ফাংশন কল শেষ হলে আগের যে রিটার্ন অ্যাড্রেস ছিল ওটাতে ব্যাক করছে, ওটাতে ব্যাক করেই এখানে হচ্ছে স্ট্যাক আর স্ট্যাটিক এরিয়া কনফিগার করছে। এই স্ট্যাক অ্যালোকেশনের ফুল কোড হচ্ছে এখানে দেওয়া, কী কী কোড ছিল ওটা, ওই কোডের করেসপন্ডিং যে এসএম এটা হচ্ছে আইআর করেসপন্ডিং যে অ্যাসেম্বলি কোড ওটা হচ্ছে এখানে। যদি দেখি যে অ্যাকশন 1 ছিল, প্রথম হচ্ছে যে স্ট্যাক পয়েন্টার কিছু একটাতে লোড করছে, জানি না কী করছে। অ্যাকশন 1-এর ভিতরে যখন এই যে কিউকে কল করা হবে তখন অ্যাকশন 1-এর যে রিটার্ন অ্যাড্রেস ওই রিটার্ন অ্যাড্রেস এখানে নিতেছে, নেওয়ার পর হচ্ছে যে অ্যাকশন 2-এর অ্যাড্রেস ছিল মনে হয় 152 কই, ব্রাঞ্চ 300 তো কী আছে, অ্যাকশন 4 কে আই গেস কিউ হচ্ছে অ্যাকশন 4। সো হ্যাঁ, সব কিছু উল্টাপাল্টা, আমি আর কিছু পারতেছি না, গুড বাই।